3 প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার, জানালেন আইনমন্ত্রী। এবং হজ ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করবে না সরকার, হুঁশিয়ারি বিমান প্রতিমন্ত্রীর। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিবন্ধী 3 ব্যক্তিকে নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করা এবং সমাজের মূল ধারায় যুক্ত করার জন্য তাদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত 3 জন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন ও নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। এ সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বলেন, শেখ হাসিনা দেশে আসলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি দেশে আসতেই পারেন। আইনমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় দেশে আসবেন সেটা তার বিষয়, তবে দেশে ঢোকার পর তার বিচারের প্রক্রিয়া শুরু হবে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সেপ্টেম্বর মাসের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনে কোনো বাধা নেই, তবে সরকার চাইলে আগস্ট মাসে বিশেষ অধিবেশন আহ্বান করেও রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে পারে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আইনের প্রয়োগটা করবো। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার থেকে 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তো 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারেন। হজ ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি সরকার বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আজ রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও উমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া শতভাগ ত্রুটিমুক্ত হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব নয়। 2026 সালে সফলভাবে সম্পন্ন হলেও 2027 সালে আরও উন্নত ও সেবামুখী হজ আয়োজনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নিজেই হাজিদের সার্বিক বিষয়ে নিয়মিত তদারকি করেন। তার নির্দেশনায় হাজি ক্যাম্পে খাবারের মান উন্নত করার পাশাপাশি হাজিদের বিমান ভাড়াও কমানো হয়েছে। আগে যারা ঘুষ খেত তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, যারা আগে ঘুষ খেত এখনও তারা ঘুষ খায়, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে। মির্জা ফখরুল আরও বলেন, সমাজে এখনও কাঙ্ক্ষিত পরিবর্তন দৃশ্যমান নয়, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই পরিবর্তনের আশা দেখছেন তিনি। এদিকে অনুষ্ঠানে জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই আমি বললাম যে আপনার ভোল পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দেন দা পো, ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। আজ আমরা জুলাই এই শহীদকে স্মরণ করার সময় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। রাজধানী হিসেবে ঢাকার 416 বছর পূর্তিতে প্রথমবারের মতো ঢাকা উৎসব উদযাপনের সব পূর্ব ঘোষিত কর্মসূচি আগামী 1 আগস্টের পরিবর্তে 29 আগস্টে আয়োজন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বলেন, বৈরী আবহাওয়ার কারণে জনসাধারণের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় উৎসবের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ডিএসসিসি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন হওয়ায় রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শহরের ময়লা আবর্জনা অপসারণে পরিচ্ছন্নতা কর্মীরা 2 শিফটে কাজ করছেন। রাজধানীর সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রমে কোথাও কোনো ঘাটতি থাকলে তা গণমাধ্যমের মাধ্যমে জানাতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। এই প্রকৃতির এই কারণে এটা চেঞ্জ করে এখন আমরা 29 তারিখে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী সদয় সম্মতি দিয়েছেন 29 তারিখের ব্যাপারে। আর আমরা উনি তো সবসময় ঢাকা শহর নিয়ে খুব কনসার্ন, ঢাকা শহর কোথায় কি আছে, কোথায় কি হচ্ছে, কোথায় হচ্ছে না, এই সমস্ত ব্যাপারে সবসময় খোঁজ খবর রাখেন। তো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আপনাদের কাছে শুধু অনুরোধ থাকবে যে ঢাকা শহরের ময়লা আবর্জনার অব্যবস্থাপনা কোথায় আছে এবং আমাদের সৌন্দর্য বর্ধন এবং বৃক্ষরোপণের কাজ যেগুলো করছে 2 সিটি কর্পোরেশন, এগুলোতে কোথাও ঘাটতি আছে কিনা বা খাল পরিষ্কার বা বিভিন্ন পুরো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা নিয়েই কোনো ঘাটতি থাকলে এগুলো একটু আপনাদের মাধ্যমে, সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে আমরা একটু নোটিশে আনতে চাচ্ছি, যাতে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সরকারের পক্ষ থেকে বহুবার গণভোট নিয়ে আপোষের প্রস্তাব দেওয়া হলেও তা জামায়াত প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন। অভিযোগ করেন, সব প্রতিষ্ঠানে নির্লজ্জভাবে দলীয়করণ করে কোটা প্রথা ফিরিয়ে আনছে বিএনপি। সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতির সঙ্গে প্রতারণা করছে বলেও জানান তিনি। এ সময় বিএনপির নেতৃবৃন্দের অভিযোগের জবাবে তিনি আরও বলেন, জামায়াত আজ পর্যন্ত জুলাই আন্দোলনের ক্রেডিট নেয়নি কিংবা মাস্টারমাইন্ড বলেও দাবি করেনি, তবে শুরু থেকেই তার দল শিক্ষার্থীদের পাশে ছিল বলে জানান জামায়াত আমির। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে দুপুর 1টার দিকে আব্দুল লতিফ সিদ্দিকীকে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানা কার্যকর করতে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসাম্মদ তানজিলা হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। একই সঙ্গে হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। সকালে রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার এম.এন. মোরশেদ। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ রানা হাওলাদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, নিহত তানজিলার স্মার্টফোন ও অলংকার উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জানান, ঘটনার পর থেকেই আসামিকে শনাক্ত করতে তদন্ত শুরু করে পিবিআই। কোনো সুনির্দিষ্ট ক্লু না থাকলেও আধুনিক প্রযুক্তির সহায়তায় এবং নিবিড় তদন্তের মাধ্যমে মাত্র ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তথ্য সংগ্রহ করে অন্যান্য তথ্যপত্র বিশ্লেষণ করে ওই রাতেই আসামিকে গ্রেপ্তার করি এবং পরের দিনই সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আমার মতে এত দ্রুত সময় ২৪ ঘন্টা সংবাদ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যেই ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে, ব্যবহৃত আলামত সমূহ উদ্ধার হয়েছে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে হামলা হয়েছিল একই কায়দায় এখন এনসিপির গাড়ি বহরে হামলা হচ্ছে। আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শক্তির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপিকে অবহিত করেই দলীয় কর্মসূচি পালন করা হলেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হয়নি। তিনি দাবি করেন, সরকার সংস্কার ও নতুন রাজনৈতিক শক্তির উত্থান চায় না। এদিকে সিলেটের গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ নেতাকর্মীদের ধাওয়ার অভিযোগ উঠেছে। নাহিদ ইসলাম এ ঘটনায় স্থানীয় বিএনপিকে দায়ী করলেও বিএনপি অভিযোগ অস্বীকার করেছে। আমরা স্থানীয় প্রশাসন, আমরা আইজিপি সবাইকেও অবহিত করেই সব জায়গায় যাচ্ছি। গতকালকে যখন হবিগঞ্জে এই ধরনের ঘটনা হচ্ছিল তখন আমরা জানিয়েছি। আজকে গোলাপগঞ্জে কিন্তু তারা বলেছিল সম্পূর্ণ কিছু হবে না, সম্পূর্ণ নিরাপত্তা থাকবে। সেখানেও গাড়িতে হামলা হয়েছে। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়ি বহরে হামলা করছে। তো এর জবাব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ দিবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবার মান উন্নয়নে ৩ স্তরের সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ও হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি আসাদুল হাবিব দুলু। দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বিগত সময়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মতো এ হাসপাতালেও অব্যবস্থাপনা ও অবহেলা ছিল। তিনি জানান, আগামী ২ মাসের মধ্যে বর্তমান ১০টি আইসিইউ বেডের সঙ্গে আরও 10টি যুক্ত করা হবে। পাশাপাশি ২৪ ঘন্টা অপারেশন সেবা চালু এবং ওয়ার্ডগুলোর ধাপে ধাপে উন্নয়ন করা হবে। হাসপাতাল কেন্দ্রিক লাশ সিন্ডিকেটের অভিযোগ তদন্তে অ্যাম্বুলেন্সের তালিকা চাওয়া হয়েছে এবং ভাড়া নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আগামী ১ মাসের মধ্যে পুরো হাসপাতাল সিসিটিভির আওতায় আনার কথাও জানান তিনি। আমরা ৩ স্তরে এই রংপুর হাসপাতালটাকে কত জনসেবামূলক অর্থাৎ কত স্বাস্থ্য সেবা দেয়া যেতে পারে এবং কত আস্থার মধ্যে নিয়ে আসা যেতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আগামী ২ মাসের মধ্যে এখানে যে আইসিইউ বেড রয়েছে 10টি মাত্র, এটি আমরা আরও 10টি সংযুক্ত করব। সবসময় অপারেশন চালু থাকে না, যার কারণে রোগীরা অনেক সময় মৃত্যু ঝুঁকিতে পড়ে যায়, মৃত্যুবরণও করে। সেটিকে আমরা সার্বক্ষণিক চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। লাশ পরিবহনের ক্ষেত্রে একটি সিন্ডিকেট এখানে কাজ করে। আমি নির্দেশনা দিয়ে গেছি যে কতটা অ্যাম্বুলেন্স তার তালিকাভুক্ত রাখতে হবে এবং মাইলেজ অনুযায়ী ভাড়াটা নির্ধারণ থাকতে হবে। গাইবান্ধায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২,২০০ কেজি ভেজাল জিরা জব্দ করা হয়েছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জিরা উদ্ধার করে ডিবি পুলিশ।
পুলিশ জানায় জব্দ করা এসব জিরা আসল জিরার সঙ্গে মিশিয়ে বাজারজাত করার উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় আতিক ও শাহজালাল নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে এ চক্রের মূল হোতা হিসেবে বগুড়ার শাহিনের নাম উঠে এসেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে শুরু হচ্ছে নতুন অধ্যায়। 2028 সালের ডিসেম্বর পর্যন্ত 3 বছরের চুক্তিতে প্রধান কোচ হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। একই সঙ্গে বেন স্টোকসের বিদায়ের পর দ্বিতীয় দফায় টেস্ট অধিনায়কের দায়িত্বে ফিরেছেন জো রুট। তবে পাকিস্তান সিরিজে ডাক আউটে থাকছেন না ফ্লেমিং। ওই সিরিজে অন্তর্বর্তী কোচের দায়িত্ব পালন করবেন মার্কাস ট্রেসকোথিক। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ফ্লেমিং। জাতীয় দলের কোচ হিসেবে এটি তার প্রথম অধ্যায়। যদিও চেন্নাই সুপার কিংসকে রেকর্ড 5টি আইপিএল শিরোপা জেতানোর অভিজ্ঞতা নিয়ে ইংল্যান্ডের টেস্ট দলের নতুন যুগের সূচনা করতে যাচ্ছেন এই কিউই কিংবদন্তি। নিউক্যাসল ইউনাইটেডে শেষ হলো এডি হাউ অধ্যায়। ক্লাবের পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনার পর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী তার উত্তরসূরি হিসেবে আল আহলির জার্মান কোচ ম্যাথিয়াস জাইসলের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে। সাম্প্রতিক সময়ে টোনালি গর্ডন ও ইসহাককে বিক্রির সিদ্ধান্ত এবং অধিনায়ক ব্রুনো গিমারেসকে ঘিরে অনিশ্চয়তা হাওয়ের বিদায়ের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে নিউক্যাসলে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। 70 বছরের ট্রফি খরা কাটিয়ে লিগ কাপ জয় এবং 2 বার দলকে চ্যাম্পিয়ন্স লিগে তুলে ক্লাবের ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবে লিখে গেলেন এডি হাউ। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 3 প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার, জানালেন আইনমন্ত্রী। এবং হজ ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করবে না সরকার, হুঁশিয়ারি বিমান প্রতিমন্ত্রীর। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।